ভেক্টর। তো এই ভেক্টরের একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা তাহলে ভেক্টরের প্রথম যে টপিকটা আমাদের আলোচনাতে আসছে সেটা হচ্ছে আমরা ভেক্টরের পরিচিতি সম্পর্কে একটা আলাদা টিউটোরিয়াল দিব। এরপরে যেটা ম্যাথ করার জন্য যেটা দিয়ে আমাদের শুরু করতে হবে সেটা হচ্ছে ভেক্টর যোগ। তাহলে আমরা ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব আজকে। ভেক্টর এডিশন, তাহলে ভেক্টর যোগ। এই ভেক্টর যোগ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে দুটো ভেক্টর মিলে একটা হওয়া। অর্থাৎ আমরা দেখি না যে নর্মালি আমাদের স্বাভাবিক কার্যক্রমের ক্ষেত্রেও কিন্তু ভেক্টর যোগের অনেক ব্যাপার ঘটে। আমরা একটু এগুলো নিয়েও কথা বলবো। তারপরে আমরা ধারাবাহিকভাবে দেখব যে অ্যাকচুয়ালি ভেক্টর যোগ কী কী মেথডে করা যায় এবং সবচেয়ে ইফেক্টিভ মেথড কোনটি, এবং সেই মেথডে আমরা ইকুয়েশনটা কী আসে ভেক্টর যোগের এবং সেটা দিয়ে কীভাবে প্রবলেমসগুলো সলভ করি। তাহলে আমরা এগুলো ধারাবাহিকভাবে একটা একটা করে দেখব। তার আগে আমরা একটু আসি, এটা দেখি যে ভেক্টরটা কিভাবে যোগ হয়। তো নর্মালি আমরা যদি একটু চিন্তা করি যে আমরা তো অলরেডি এটা সবাই জানো যে ভেক্টরের যোগ এগুলো সাধারণ বীজগণিতের নিয়মে হয় না, এগুলো জ্যামিতিক উপায়ে করতে হয়। তো সেক্ষেত্রে একটু আমরা একটু দেখি যে আসলে ভেক্টরের যোগটা কেন বীজগণিতিক নিয়মে করা যায় না এবং সাধারণত ভেক্টরের যোগ কেমনে হয়। অর্থাৎ দুটো ভেক্টর থাকবে, সে দুটো মিলে একটা নতুন ভেক্টর তৈরি হবে এবং এই একটা নতুন ভেক্টরের যেহেতু সেটাও একটা ভেক্টর রাশি, সেটার একটা দিকও থাকবে। তাহলে দুটো ভেক্টর মিলিত হয়ে একটা ভেক্টর হওয়া, সেই একটা ভেক্টরের মান কী হবে এবং সেই ভেক্টরের দিকটা কোন দিকে যাবে সেটাই আমরা দেখব। তো বাস্তবে এটা আসলে কীভাবে হচ্ছে আমরা একটু দেখি। আমরা তো প্রথমে চিন্তা করি এই যে অবস্থাটা, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি একটা মানে আমাদের রাস্তা থাকে না, রাস্তার একটা চৌরাস্তা যেখানে চারটা রাস্তায় মানে চারদিক থেকে চারটা রোড এসে মিলে। তো এরকম একটা চৌরাস্তায় আমরা যদি দেখি যে কিছু গাড়ি, যেমন এদিক থেকে একটা গাড়ি আসছে, ফর এক্সাম্পল এদিক থেকে একটা বাস যাচ্ছে এদিকে, হ্যাঁ, সেটা একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে। তাহলে বেগ একটা ভেক্টর রাশি। সো এই বাসের একটা বেগ আমরা ধরে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এ বাস। আর একটা বাস চিন্তা করি যেটা হয়তো এই রুটে চলছে, এখান থেকে ওইদিকে যাচ্ছে। আমি সাইডভাবে দেখাচ্ছি। তো এটা এইদিকে যাচ্ছে, তো এটা হয়তো বা বি বাস। তো এটার একটা ভেলোসিটি আমরা দিয়ে দিই, যেমন এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে। তো এখন এই জায়গায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই দুটো বাস যদি এখানে আসে, এখানে এসে মিলিত হচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি। মিলিত বলতে এদের ভিতরে একটা সংঘর্ষ হচ্ছে, এটাই বলা যায়। নর্মালি সংঘর্ষ হোক এটা আমরা চাই না, বাট আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা সংঘর্ষ হোক, ঠিক আছে, আমাদের ভেক্টর যোগের সাথে। তো এখান থেকে যদি দুটো বাস মিলে এখানে এসে সংঘর্ষ হয়, তাহলে এই দুটো কিন্তু আলাদা বেগ ছিল, এবং আলাদা বেগ বলতে এটা দুটো ভেক্টর। তো তখন এই দুটো ভেক্টর মিলে কিন্তু একটা হয়ে যাবে, অর্থাৎ এই পয়েন্টে এই দুটো বেগ মিলে একটা হবে। এখন এই পয়েন্টে যদি এই দুটো বেগ মিলে একটা হয়, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই জায়গায় হচ্ছে ভেক্টরের যোগ হচ্ছে। তো এটাকেই আমরা বলি যে দুটো ভেক্টর মিলে যে ভেক্টরটা তৈরি হচ্ছে এখানে, অর্থাৎ এই দুটো বাস হয়তো মিলে গিয়ে একটা নির্দিষ্ট দিকে চলে যাবে। অর্থাৎ এটার মানটা কী হবে সেটা একটা ব্যাপার, এবং যে মানটা হবে সেটাকে আমরা বলি লব্ধি। অর্থাৎ এইগুলোকে বলা হয় লব্ধি ভেক্টরের উপাংশ। আমরা যদি ওই অর্থে বিবেচনা করি, তাহলে এই দুটো ভেক্টর মিলে যে ভেক্টরটা তৈরি হবে সেটাকে লব্ধি বলে, এটাকে রেজাল্টেন্ট ভেক্টরও বলে। আর এই দুটো মিলিত অবস্থায় যেদিকে যাবে, অর্থাৎ এই দুটো মিলিত অবস্থায় না এইটার দিকে যাবে না এটার দিকে যাবে, এটার কোনো দিকেই যাবে না, এই দুটো নতুন একটা দিকে যাবে। তো সেই নতুন দিকটা আসলে আমরা যদি চিন্তা করি লব্ধির, সেই নতুন দিকটি হবে লব্ধির দিক। তাহলে সেটা আমরা যদি একটু হিসাব করি লব্ধির দিক কোনটা হতে পারে, সেটা অবশ্যই এই দুটোর মাঝখান দিয়ে যাবে। অর্থাৎ এই পথেও যাবে না, এই পথেও যাবে না, বাট
এই দুটোর মধ্যবর্তী এক জায়গা দিয়ে যাবে। এখন মধ্যবর্তী জায়গা দিয়ে কেন যাবে সেজন্য কিছু বিশেষ করে আমরা যখন থিওরিগুলো পড়ব, ভেক্টর যোগের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো পড়ব, তখন আমরা দেখতে পাবো যে আসলে দুটো ভেক্টর মিললে এখানে কেন যাচ্ছে। তো এখানে আমরা এখন জাস্ট দেখে নিচ্ছি যে এরা হয়তো ধরে নিচ্ছি এই দিক থেকে যাবে। এখন এই দুটোর মাঝখান দিয়ে যাবে, কিন্তু সেটা আসলে কত মানে এইটার দিকে বেশি যাবে নাকি এইটার দিকে বেশি হয়ে যাবে, এটা আসলে এই দুটোর মানের উপর নির্ভর করছে, কিন্তু এই দুটোর মাঝখান দিয়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি যে এই বরাবর গেছে, এবং এটাই হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি লব্ধি, অর্থাৎ দুটো বেগ মিলিত অবস্থায় যে বেগটা এখানে তৈরি হচ্ছে। এখন যেহেতু এই লব্ধিটাও একটা ভেক্টর, অর্থাৎ দুটো মিলে যে ভেক্টরটা হয়েছে সেটাও একটা ভেক্টর, তো সেটার তো একটা দিক থাকবে। তো সেই দিকটা আমরা কিন্তু নির্ধারণ করতে পারি যে সেটা এই যে বাসটা যাচ্ছিল, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে নর্থ, অথবা এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে সাউথ। তাহলে এখানে যেটা হচ্ছে যে এই বাসটা যেদিকে যাচ্ছিল, অর্থাৎ এই বাসটা যেদিকে যাচ্ছিল সেই বাসের সাথে মানে ওয়েস্ট দিকের সাথে হয়তো থিতা কোণে, তাহলে এইটাই হচ্ছে লব্ধি যে কোণে যায়। এখন এটা আমরা চাইলে এটার সাথেও ধরতে পারতাম, এই পাশেরটার সাথেও আমরা এটা ধরতে পারতাম, আমরা এটার সাথেও এই কোণটা ধরতে পারতাম, অর্থাৎ সাউথের সাথে। তো এটাও পসিবল, এটাও পসিবল। এখন কোনটার ক্ষেত্রে মানটা কীরকম হবে সেটা আমরা যখন এইটার দেখব, মানে এটার অ্যাপ্লিকেশানস মানে সূত্রটা দেখব, সেক্ষেত্রে আমরা বুঝাতে পারবো। তাহলে আমরা আসলে এখানে কি পেলাম, যে এই দুটো ভেক্টর মিলে এখানে একটা ভেক্টর হবে, মানে এখানে একটা নতুন ভেক্টর হবে। এখন সেই নতুন ভেক্টরটা আমরা যদি একটু দেখি যে এই 10 আর 15 এই দুটো এই পয়েন্টে যদি মিলে, তাহলে কি দুটো যোগ হয়ে 25 হবে? না, এই দুটো যোগ হয়ে 25 হবে না। আবার যদি চিন্তা করি যে দুটো বিয়োগ হয়ে যাবে, হয়ে 5 হবে, তাও হবে না। অথবা কি দুটোর অ্যাভারেজ হবে, তাও হবে না। অর্থাৎ 15, 10, 25 ডিভাইড বাই 2 অর্থাৎ 12.5, সেটাও হবে না। তার মানে হচ্ছে যে সাধারণ বীজগণিতিক নিয়মের যে হিসাব, সেই হিসাবটা এই ভেক্টর যোগের ক্ষেত্রে কার্যকরী না। এখানে মূলত তারা যে কোণে মিলিত হয়েছে, অর্থাৎ এখানে যে কোণটা দেখা যায়, এটাকে যদি আমি এদিকে বাড়াই, এটাকে যদি এদিকে বাড়াই, তাহলে এই যে এখানে কোণটা পাওয়া যায়, এই কোণটাকে আমরা হয়তো আলফা ধরি, এই কোণটার উপর নির্ভর করে যে এটা আসলে কিভাবে যোগ হবে। তো এই ক্ষেত্রে এই ভেক্টর যোগের আরও একটা এক্সাম্পলস যদি আমরা দেখি, আমরা চিন্তা করি যে আমাদের যে প্লেন চলে অথবা পাখি উড়ে, সেই ব্যাপারটা কীরকম। সেখানে ভেক্টরের একটা প্রয়োগ আছে। যেমন একটা প্লেনের যে পাখা থাকে, এটাকে সাবসোনিক ওয়াইন টারবাইন বলে। মানে প্লেনের পাখা তো এরকম থাকে, এই পাখার ভিতরে সাবসোনিক ওয়াইন টারবাইন লাগানো থাকে, অর্থাৎ প্লেনের ইঞ্জিন যেটায় বসানো থাকে এরকম, এখানে এরকম। তো এই জায়গাতে প্লেনটার, এটা হচ্ছে প্লেনের বডি। তো এখন যেটা হয় যে এইখানে তো পাখা লাগানো থাকে ওয়াইন টারবাইন, এখানে ওয়াইন টারবাইন লাগানো থাকে ইঞ্জিনে। তো এখানে প্রচণ্ড জোরে এখান থেকে বাতাস ফ্লো হচ্ছে, এখানেও এখান থেকে প্রচণ্ড জোরে বাতাস ফ্লো হচ্ছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এখানে একটা নির্দিষ্ট ভেলোসিটির বাতাস v1, এখানে ধরো v2, এই v1 এবং v2 মিলে এইখানে একটা ভেক্টর যোগ হচ্ছে, অর্থাৎ এইখান থেকে এটা রেজাল্টেন্ট এদিকে কাজ করবে, অর্থাৎ এই দুটো লব্ধি, এই লব্ধির প্রতিক্রিয়া বলে, অর্থাৎ লব্ধি যেদিকে এটা ক্রিয়া, এটার প্রতিক্রিয়া বলে এই প্লেনটা সামনের দিকে আগায় চলবে। এই হচ্ছে প্লেনের চলা। তাহলে প্লেন চলার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টরের যোগ হচ্ছে। তো এই হচ্ছে ভেক্টর যোগের যে পদ্ধতি। এখন আমরা দেখব যে আসলে কি কি মেকানিজমে ভেক্টর যোগ করা যায়। তো সাধারণত ভেক্টর যোগের জন্য কিছু সূত্র দেওয়া হয়েছে, কিছু মেথড আছে, কিন্তু এর ভিতরে সবচেয়ে বহুল ব্যবহৃত মেথড যেটা আমরা আসলে ব্যবহার করি সেটা আসলে ভেক্টরের সামান্তরিকের সূত্রর যে মেথডটা। এছাড়াও কিছু মেথড আছে যেগুলো আসলে কোন মেথড কি বলে সেটা একটু সংক্ষেপে আমি বলছি। প্রথমে হচ্ছে ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র। আচ্ছা, যোগের কয়েকটা সূত্র, ভেক্টর যোগের সূত্র, মানে আরও অনেক হয়তো আছে, আমি জাস্ট একটা দুটো সূত্রের কথা বলেছি। যেমন ত্রিভুজ সূত্র, এই ত্রিভুজ সূত্রে নর্মালি তারা একটা স্টেটমেন্ট দিয়েছে যেখানে বলা হয়েছে যে একটা ত্রিভুজের একটা বাহু, ধরো একটা ত্রিভুজে কয়টা বাহু থাকে? 3টা। তো 3টা বাহু আমরা একটু আগে ড্র করি, একটা, এই 3টা বাহু।
এখন এখানে বলেছে যে ত্রিভুজের যে কোনো দুটো সন্নিহিত বাহু, যেমন আমি ধরে নিচ্ছি যে এইটা আর এইটা একটা সন্নিহিত বাহু, তাহলে এই যে ধরো এ বি সি, এই ত্রিভুজের এই দুটো সন্নিহিত বাহু অর্থাৎ এবি এবং বিসি, এই দুটো সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে বাহুর ক্রম অনুসারে, যেমন এইটা যদি পি ধরি, এইটা হচ্ছে পি এবি, তাহলে এবি বাহু দ্বারা পি ভেক্টরকে নির্দেশ করে। আর এই বিসি মানে বি থেকে সি পর্যন্ত এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এদের লব্ধি, তাহলে এখানে একটা স্টেটমেন্ট দ্বারা লিখি যে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে এই এবি সন্নিহিত বাহু দ্বারা পি ভেক্টরকে নির্দেশ করছে এবং বিসি সন্নিহিত মানে বিসি বাহু দ্বারা কিউ ভেক্টরকে নির্দেশ করছে। তাহলে এ বি এবং বিসি দুটো সন্নিহিত বাহু ত্রিভুজের, যেটা দ্বারা পি এবং কিউ ভেক্টরকে নির্দেশ করছে, সেটা যদি করে থাকে তাহলে এই ভেক্টর দুটির লব্ধি হবে ওই ত্রিভুজের তৃতীয় বাহু। ত্রিভুজে তো তিনটা বাহুই থাকে, মানে শেষ বাহু, তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে মানে হচ্ছে এটা হচ্ছে আর, বিপরীত ক্রমে মানে হচ্ছে যে এইটার যে ক্রম ছিল এ থেকে বিতে, এটার যে ক্রম ছিল বি থেকে সিতে, তাহলে এটার ক্রম কি সি থেকে এ হওয়ার কথা, এই একইভাবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায়, কিন্তু বাস্তবে আমরা দেখতেছি যে না, এটা এ থেকে সিতে যাচ্ছে। এই জন্য বলা হয় যে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু তারা যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওই ভেক্টর দুটোর লব্ধি নির্দেশ করে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি পি প্লাস কিউ এই দুটো ভেক্টরের লব্ধি সমান সমান হচ্ছে আর। এই হচ্ছে জাস্ট ত্রিভুজ সূত্রের কথা। এবার আমরা একটু আসি যে আরেকটা সূত্র আছে, যে সূত্রটা বহুভুজ সূত্র বলা যায়। এটা একটু এখানে লিখি। তো সেকেন্ড সূত্র হচ্ছে বহুভুজ সূত্র। আচ্ছা, এই সূত্রটা কি বলে? আমরা বহুভুজ সূত্রের যে স্টেটমেন্ট সেটা হচ্ছে যে সাপোজ কিছু ভেক্টর যদি এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তারপরে একটা বাহু, এরকম চারটা বাহু দ্বারা, একটা দ্বারা পি ভেক্টর, একটা দ্বারা কিউ ভেক্টর, একটা দ্বারা আর ভেক্টর, আচ্ছা আরটা আমরা না দিই যেহেতু এটা লব্ধি, এটা আসলে আমরা রেজাল্টেন্টকে আর দ্বারা প্রকাশ করি, সেহেতু এটা অন্য কিছু দিই। তাই এটা ধরো এস ভেক্টর, এটা ধরো টি ভেক্টর, এরকম কতগুলো ভেক্টর আছে। তারপরে আরও একটা দিতে পারি, এটা এম ভেক্টর। ফাইনালি এই বহুভুজের তো অনেকগুলো বাহু থাকে, তাহলে প্রত্যেকটা বাহু দ্বারা যদি একটা ভেক্টর নির্দেশ করে তাহলে এই ভেক্টরগুলোর লব্ধি হচ্ছে একদম সর্বশেষ বাহু যেটা, অর্থাৎ প্রথম বাহু পাদবিন্দু, এটা হচ্ছে প্রথম ভেক্টর যার পাদবিন্দু, আর শেষ বাহুর শেষ ভেক্টরের শীর্ষবিন্দু, শীর্ষ হচ্ছে এটা, আর পাদবিন্দু হচ্ছে, যেমন এই যদি একটা ভেক্টর হয়, এটার পাদবিন্দু হচ্ছে এটা, এটা হচ্ছে পাদবিন্দু মানে স্টার্টিং পয়েন্ট, আর এইটাকে বলা হয় শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। তাহলে একদম সবশেষ ভেক্টর বিপরীত ক্রমে মানে মানে সবশেষ বাহুর শীর্ষবিন্দু, সবশেষ ভেক্টরের শীর্ষবিন্দু আর সর্বপ্রথম ভেক্টরের পাদবিন্দু, এই ভেক্টরগুলোর লব্ধি নির্দেশ করবে এবং সেটা বিপরীত ক্রমে। এটাই হচ্ছে আমার আর। তাহলে এই হচ্ছে বহুভুজ সূত্র। তাহলে আমরা একটু মেইন সূত্রে চলে যাই, যেটা আমরা আসলে সবচেয়ে বেশি ব্যবহার করি। আচ্ছা, এই সূত্রের জন্য আমরা একটা নতুন পেজ নিই। তো আমরা একটু দেখি আমাদের নতুন যে ইয়াটা থাকে সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র, ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র। এটাই আসলে আমরা ব্যবহার করি। এখন আমরা একটু আসলে এটা ভাবি যে এটা সামান্তরিকের সূত্র আসলে কেন বলা হচ্ছে বা এটা কি। সাধারণত আমরা যদি চিন্তা করি যে এই একটা ধরো একটা বস্তু, একটা বল বা একটা যে কোনো অবজেক্ট, এই অবজেক্টটায় যদি আমরা এই দিকে বল প্রয়োগ করি, ধরো এই দিকে বল প্রয়োগ করছি এখান থেকে,
তাহলে এদিকে বল প্রয়োগ করলে কিন্তু এটা এদিকে যাবে। আবার যদি এইটাকে আমরা এই দিকে বল প্রয়োগ করি, ধরো এটা 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 ও থেকে এর দিকে ছিল, এখন যদি আমরা এটাকে এই দিকে বল প্রয়োগ করি তাহলে এটা এই ওবি পথে চলে যাবে। এটা হচ্ছে বি, এটা ওবি পথে চলে যাবে। কিন্তু আমরা যদি একই সাথে মানে একই সাথে এই দিক থেকেও এবং এই দিক থেকেও বল প্রয়োগ করি, তাহলে এটা এই এই মানে ওয়ে বরাবর এবং ওবি বরাবর আমরা যদি একই সাথে বল প্রয়োগ করি এই 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 অবস্থান থেকে, তাহলে এটা কিন্তু এই দিকেও যাবে না, এই দিকেও যাবে না, ঠিক এই বরাবর যাবে। তাহলে আমরা যদি এটাকে বাড়াই আর এখান থেকে এটাকে বাড়াই, তাহলে দেখা যাচ্ছে এক ধরনের কর্ণ বরাবর যাচ্ছে। তাহলে এই কনসেপ্ট থেকেই কিন্তু আসলে সামান্তরিকের সূত্রটা আসছে। এখন আমরা একটু বাস্তবে আসলে দেখি এটা কি। বাস্তবে যদি আমরা একটু দুটো জিনিসকে একটু কম্পেয়ার করতে চাই, যেমন সাপোজ এই রিমোটটা যদি এই বরাবর আমি ঠেলতে চাই, এটা তোমরাও পরীক্ষা করে দেখিও তোমাদের যতটুকুই আছে। আমি যদি এটাকে এইভাবে টানতে চাই আর বা এটাকে আমি এইভাবে টানতে চাই, আমার এই মার্কারটাকে এইভাবে টানতে চাই আর এইটাকে ওই দিকে প্রেস করি, তাহলে জিনিসটা হচ্ছে এটা এখন এইভাবে আছে। যদি আমি চাই একই সাথে দুইটা কাজ করবে, তাহলে করলে দেখা যাচ্ছে এটা এইরকম চলে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই জিনিসটা এইরকম চলে যাচ্ছে, মানে দুটো মিলে এইটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে, যদি এটা এখানে মার্কড হচ্ছে। কিন্তু এখানে বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে যে তুমি যখন একই সাথে একটাকে এদিকে দিবা আর একটাকে ওদিকে দিবা, দেখবা ওই মূলভাবে এটা এদিকে চলে যাচ্ছে, দুটো মিলে আর কি। তো এইখান থেকে আমরা ভেক্টরের আসলে সামান্তরিকের কর্ণ বরাবর যেহেতু যায়, সেহেতু এটা আমরা ওইভাবে আসলে চিন্তা করি। তাহলে একটু দেখি যে সামান্তরিকের সূত্রটাতে কী ভাবে এটাকে আমরা দেখি। তো নর্মালি যেটা হচ্ছে, আমরা একটু ধরে নিই যে এইখানে এইটা একটা ভেক্টর আর এখান থেকে এইটা একটা ভেক্টর। আচ্ছা, আমরা চিত্রটা একটু এইদিকে আঁকি। ধরো এইটা একটা ভেক্টর পি দ্বারা প্রকাশ করলাম, অথবা একটা ভেক্টর, এভাবে আমরা জানি। আর আরেকটা ভেক্টর এখান থেকে এইদিকে, ধরো এটা হচ্ছে কিউ। নর্মালি যেটা করে বইপত্রে যে একটা পি একটা কিউ দ্বারা প্রকাশ করে, জাস্ট আমরা মনে করি যে এটা একটা বাস একটা বেগে যাচ্ছে, এটা আর একটা বাস একটা বেগে যাচ্ছে, এখন তাদের ভিতরে একটা নির্দিষ্ট কোণে তারা আসছে, অর্থাৎ এদের ভিতরে একটা কোণ কাজ করছে, যেটা আমরা ধরে নিচ্ছি আলফা আমাদের ভাষায়। তাহলে এখানে মেসেজটা কি, যে দুটো ভেক্টর যাচ্ছে, সেটা তাদের মধ্যবর্তী কোণ ছিল আলফা। এখন এইটা দিয়ে যদি একটা সামান্তরিক হয়, তাহলে এখানে আমি ডট ডট আঁকি, এটার প্যারালাল একটা আঁকলাম আর এইটার প্যারালাল একটা আঁকলাম, এরকম, তাহলে এটা সামান্তরিক হলো। এখন এই দুটো ভেক্টরের লব্ধি ঠিক এই সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। এখন তুমি এই জায়গায় একটা বল সেট করে, আমি যে এক্সাম্পল দেখালাম, ঠিক একটাকে এই দিকে একটা বল এদিকে দাও, দেখবা যে ঠিকই এটা এই বরাবর যাবে, ওই নির্দিষ্ট কোণ অনুসরণ করে দাও যে কোণে আছে, দেখো। বা এইখানে একটা ওই যে ক্যারাম খেলে না, ক্যারামের যে ইয়াগুলো আছে, ডাইসগুলো আছে, বা ওগুলোকে কী বলে, সরি, ক্যারামের যে গুটি, ওগুলোকে এইভাবে রাখো, রেখে একটা এই বরাবর আনো, একটাকে এই বরাবর হিট করো একই সাথে, দেখবা যে ওই যে ইয়াটা আছে যেটার উপর হিট করা হবে সেটা একদম এই বরাবর যাবে। তাহলে এইখানে এই জন্য হচ্ছে আমরা এটা লব্ধি দিচ্ছি এখান থেকে সোজা কর্ণ বরাবর, ঠিক আছে। এবং এটা আমরা এটা লব্ধিকে আসলে আর বলে, এটা এদিকে কাজ করবে। তো এখন এই সামান্তরিকের সূত্রটা আমরা যদি প্রথমে সূত্রটার আসলে এক্সপ্রেশনটা কি সেটা একটু বলি, বলার পর এক্সপ্রেশনটা কীভাবে আসলো সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেটা অবশ্যই আমরা দেখব। কিন্তু আমাদের মূল যেটা কাজে লাগবে, যে এখানে এই দুটো ভেক্টর মিলে একটা লব্ধি তৈরি হয়েছে, তো এই লব্ধির মানটা কী হবে এই সূত্র অনুসারে। সেকেন্ড হচ্ছে এই লব্ধির কোন দিকে যাবে, অর্থাৎ লব্ধির দিকটা কী হবে। তাহলে এই লব্ধি ভেক্টরের মান এবং দিক আমরা যদি স্বাভাবিকভাবে লেখার চেষ্টা করি, সেটা একটু দেখি সেটা কী হবে। ধরো লব্ধির মান, আচ্ছা আর লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান সমান, আমি একটু নর্মালি বলি
দেন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে যাই। একটা রুট দিব, রুট দুটো ভেক্টর আছে না, আমি এটা একটা নামকরণ করি, এটা হচ্ছে ভেক্টর 1 আর এটা হচ্ছে ভেক্টর 2। এই মূলত এই দুটো ভেক্টরের লব্ধি তো আমরা বাই করছি। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি, তাহলে আমরা একটা ভেক্টরের লব্ধি স্কোয়ার, মানে একটা ভেক্টরের স্কোয়ার প্লাস অপর ভেক্টরটির স্কোয়ার, ভেক্টর 2 এর স্কোয়ার, প্লাস 2 ইন্টু একটা ভেক্টর ইন্টু অপর ভেক্টর কস এই ভেক্টর দুটো যে কোণে আছে, যে কোণে মিলিত হয়েছে তাদের সেই মধ্যবর্তী কোণ। তার মানে হচ্ছে ভেক্টর 1 ও ভেক্টর 2 এর মধ্যবর্তী কোণ। এই তো, তাহলে আমরা দাঁড়াচ্ছে কি যে একটা ভেক্টরের স্কোয়ার প্লাস অপর ভেক্টরটির স্কোয়ার প্লাস 2 ইন্টু একটা ভেক্টর ইন্টু অপর ভেক্টর কস মানে কোসাইন ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। এখন এটাকে যদি আমি একটু আমাদের যে এখানে সিম্বল আছে সেই সিম্বল দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এটা দ্বারা আমি এটা দেখাবো যেটা আসলে কেন হচ্ছে। হ্যাঁ, সবার প্রশ্ন থাকতে পারে যে আসলে আমরা কেন মেনে নেব, আমরা কেন মানবো যে আসলে আপনি যেটা বলছেন সেটাই, আসলে এটা জ্যামিতিকভাবে কীভাবে আসে সেটা আমি দেখাবো। তো আমরা যদি একটু এখানে দেখি, এইখানে আমরা এটাকে সিম্বলিক একটু সিম্পল করি। তাহলে একটা ভেক্টরের নাম ছিল পি স্কোয়ার, পি সেটার স্কোয়ার হবে, আরটার নাম ছিল কিউ সেটার স্কোয়ার হবে, প্লাস 2 পি কিউ কস এবং এদের মধ্যবর্তী কোণ ছিল আলফা। দ্যাটস ইট। তাহলে এটাই হচ্ছে ভেক্টরের লব্ধি। দ্যাটস ইট। এবার এই লব্ধিটার দিকটা দেখব, অর্থাৎ এই দুটো ভেক্টর যে মিলিত হবে, মিলিত হওয়ার পর সেইটা কোন দিকে যাবে সেই দিকটা একটু দেখব। আচ্ছা, এখন সেই দিকটা আমরা আসলে দুইভাবে সেট করতে পারি। কিভাবে? আচ্ছা, আমি আগে বলে রাখলাম যে আমি কিন্তু এটা কিভাবে আসছে সেটা দেখাবো, কিন্তু জাস্ট যেভাবে আমাদের জিনিসটা জানতে হবে, যেভাবে আমাদের এটা যে কোনো একটা ম্যাথ করা অথবা যে কোনো প্রবলেম সলভ করার জন্য যেখানে আমাদের প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের এইটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি ওই দিকের ওইখানে যাওয়ার আগে আমি জাস্ট একটা ম্যাথ করে দেখাচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয় যে আসলে ম্যাথ করার সময় আমাদের কতটুকু লাগে। ফর এক্সাম্পল, আমি একটা ম্যাথ এখানে আলোচনা করছি, এইটুকুতে হয়ে যাবে আশা করি। সো আমরা একটু এইখানে দেখি যে ম্যাথটা কি, দেন এটা আমি মুছে আমি আবার এখানে লব্ধির দিকটা নিয়ে কথা বলবো, আবার দিক দিয়েও একটা প্রবলেম সলভ করে দেখাবো যে আসলে দিকটা কিভাবে আসে, বাট সেই দিকের কতটুকু আমরা আসলে আমাদের মনে রাখলে চলে বা আমাদের মাথায় থাকতে হবে অ্যাটলিস্ট। আমরা বুঝবো, আমরা কনসেপ্ট ক্লিয়ার করে রাখবো যে এটা কীভাবে আসে, বেসিকটা ক্লিয়ার থাকবে, বাট আমরা যখন একটা প্রবলেম সলভ করব তখন প্রবলেম সলভ করে কতটুকু আমরা আসলে ব্যবহার করব। যেমন এই ভেক্টরের লব্ধির অর্থাৎ এই দুটো ভেক্টরের লব্ধি আর, সেটা সামান্তরিক সূত্র অনুসারে এটাই হচ্ছে তার স্টেটমেন্ট। এখানে পরিচয় হচ্ছে যে দুটো ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ, এটাই আমাদের মূলত লাগছে কি নির্ণয় করার জন্য, লব্ধি নির্ণয় করার জন্য। তাহলে এখানে মোট 4টা প্যারামিটার, 4টা রাশি আছে, যে 4টা রাশি আমার অঙ্কে কোনো না কোনোভাবে উপস্থিত থাকবে, মানে 3টা, মিনিমাম 3টা, একটা তোমার কাছে চাইবে। তাহলে আমরা একটাও এক্সাম্পল দেখি যেটাতে এইটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ধরো একটা নদী আছে, এই নদীতে এখানে আমি সিনারিটা দিই, এখানে হচ্ছে তার কীভাবে এটাকে নিয়ে কাজ করবে সেটা। এইখানে এই নদীতে আমার, আচ্ছা আমি এটা একটু হ্যাঁ ঠিক আছে এখানে করি। এই নদীতে একটা নৌকা যাচ্ছে, এটা নদী বা একটা ছোট খাল বলা যায়, একটা নৌকা যাচ্ছে। এখন এই নৌকাটাকে দুটো লোক কিনারা থেকে টানতেছে, এখানে একটা লোক আছে আর এখানে একটা লোক আছে, দুই কিনারা থেকে দুটো লোক এই নৌকাটাকে টানতেছে, এখান থেকে এটা আর এখান থেকে এই লোকটা এভাবে টানতেছে। তো এখন এই জায়গাতে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই নৌকাটার একটা ভর দেওয়া আছে, ধরো 100 কেজি, এটা হচ্ছে নৌকার ভর।
আর এই দুইটা লোক যে নৌকাটাকে টানছে সেটা একটা নির্দিষ্ট কোণে তারা টানতেছে, সেই কোণটা হচ্ছে এইটা হচ্ছে 30 ডিগ্রি কোণে, উনিও 30 ডিগ্রি কোণে টানছে। এবং এটা বলা আছে যে তারা সমান বলে টানতেছে, অর্থাৎ এই বলটা সাপোজ ও হচ্ছে F1, তাহলে সমান বল যদি হয় তাহলে তো আমরা একটা বলই ধরে নিতে পারি এখানে। সরি, এটা একটু আচ্ছা একটু রিফর্ম করতে হবে। তাহলে এইখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা একটা কোণ, আচ্ছা 30 ডিগ্রি। এখন আমাদের এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস আমরা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই জায়গায় 30 ডিগ্রি কোণে এবং এটা সমান বল, তাই দুটোই আমরা এফ ধরে নিই, এটাও এফ এটাও এফ, সমান বলে টানছে। তো এখন বেসিক্যালি আমার যেটা জানতে হবে যে আসলে সমান কত বলে টানছে, এটাই এই জায়গায় জানতে চাইছে, অর্থাৎ এফ ইকুয়াল টু হোয়াট। এতটুকু তথ্য আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এর থেকে বাড়তি আরেকটু তথ্য দেওয়া থাকবে, সে হচ্ছে এই দুটো লোক এই নৌকাটাকে 5 মিনিট টেনেছে এবং 5 মিনিটে তারা 2 কিলোমিটার টেনেছে। এতটুকু তথ্য এডিশনাল দেওয়া আছে, দ্যাটস ইট। এখন এই তথ্য থেকে এই সূত্রটা ব্যবহার করে আমরা এই ম্যাথটাকে সলভ করব। এই ম্যাথটা অন্য সূত্র দিয়েও সলভ করা যাবে, ভেক্টর বিভাজনের সূত্র আছে সেটা দিয়েও সলভ করা যাবে, কিন্তু আমরা ভেক্টরের লব্ধির ম্যাথ দিয়ে সূত্র দিয়ে কীভাবে সলভ করি সেটা একটু দেখব। তো এখানে আমরা একটু দেখি, এটাকে যদি আমরা হিসেব করি, তো এখানে আসলে আমাদের এই লব্ধির মানটা আমাদের জানতে হবে, বের করতে হবে অ্যাকচুয়ালি কোনটা, যে এই দুটো যখন টানে নৌকাটা তো এই বরাবর যাচ্ছে, তাহলে এইটাই হবে তার লব্ধি এই দুটোর, আর মধ্যবর্তী কোণ হবে কোনটা, এইটুকু। তাহলে যেহেতু এইটা 30 ডিগ্রি, এটাও তো তাহলে 30 হবে, এটা যেহেতু 30 ডিগ্রি এটাও 30 হবে, কারণ একান্তর কোণ, এই দুটো সমান্তরাল, মাঝখানে একটা এই দুটোকে যে আমরা কি বলতে পারি একটা ট্রান্সভার্সাল। সো আলটিমেটলি এইটা 30 হলে এটা 30 হবে, তাহলে এটা 30, আর আবার এইটা 30 হলে এটাও 30 হবে, তাহলে এটাও 30, তাহলে মোট কোণ আমি কত পাইলাম 60। তাহলে আমি ওইটাকে একটু 60 আকারেই লিখি এখানে। তো 60 হচ্ছে, তাহলে এটা হচ্ছে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই টোটালটা মিলে। তাহলে আমরা এখানে যে তাহলে আলফা আমরা কিন্তু পেয়ে গেলাম, আলফা হচ্ছে 60। এখন কথা হচ্ছে এই যে তথ্যটুকু দেওয়া আছে এখানে যে 5 মিনিটে 2 কিলোমিটার গেছে, এইটা দিয়ে আমরা বেসিক্যালি এই যে নৌকার ভর দেওয়া আছে, তাহলে আমরা কি জানি এইখানে যে ফোর্সটা সেই বলটা হবে এফ ইকুয়াল টু এম এ, এম দেওয়া আছে, এটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা যদি একটু ছোটো করে এখানে এর মানটা বের করতে চাই, এ সমান হচ্ছে আমাদের যে সূত্র আছে গতির সূত্র, সেই সূত্রটা ব্যবহার করব। তো গতির সূত্রে কি বলা আছে, আমরা যেহেতু এখানে এস ইকুয়াল টু এফ হবে, আচ্ছা এটা এখানে একটা এফ ছিল, হ্যাঁ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করব। এই সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে এর মান ব্যবহার করব, যেহেতু আদিবেগ 0, তাহলে এখানে কি হয়ে যাবে, এস ইকুয়াল টু হচ্ছে হাফ এটি স্কোয়ার, রাইট? তাহলে হাফ এটি স্কোয়ার, এখান থেকে কিন্তু এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এ ইকুয়াল টু কী লেখা যেতে পারে, 2s ডিভাইড বাই টি স্কোয়ার। তাহলে এখানে মানটা যদি ক্যালকুলেটারে বসিয়ে দেওয়া যায় তাহলে আমরা এটার মান পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা একটু এই মানটা ক্যালকুলেটারে বসালে কত আসে এটা একটু তোমরা ক্যালকুলেট করবা। তাহলে 2s, এস কত, 2 কিলোমিটার, সো 2 কিলোমিটার হচ্ছে 2 ইন্টু 2000 মিটার ডিভাইড বাই হচ্ছে টি স্কোয়ার, টি হচ্ছে 5 মিনিট, 5 মিনিটে হচ্ছে কত হবে, আমরা একটু সুবিধার জন্য এই সময়টা কমিয়ে দিই যাতে আমরা হিসেবটা করতে পারি।
এটা আমরা লেটস সে এটা আমরা 1 মিনিট ধরি, 5 মিনিটের জায়গায় আমরা 1 মিনিট করে দিচ্ছি। আচ্ছা সরি 1 মিনিট, তাহলে 60 সেকেন্ড, তাহলে এখানে 60 স্কোয়ার, তাও তো অনেক, রাইট? তাহলে এই হিসাবটাতে কত আসে? এটা যদি আমরা ক্যালকুলেটারে হিসাব করি তাহলে কত আসতে পারে? আমরা একটু ক্যালকুলেটর দেখি। তাহলে 2 ইন্টু মানে 4000, 2 ইন্টু 2000 মানে 4000 ডিভাইড বাই হচ্ছে 60 স্কোয়ার। আচ্ছা, রাফলি 1.11 আসে। তাহলে আমরা এখানে একটু লিখে নিই, ইকুয়াল টু হচ্ছে এ ইকুয়াল টু 1.11 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম কিছু একটা। খুব জোরে টানতেছে বোঝা যাচ্ছে, হ্যাঁ, যদিও এটা বাস্তবে খুবই ডিফিকাল্ট, বাট এটা হচ্ছে। একটু আমার এখানে ভুল হতে পারে, তোমরা একটু কারেক্ট করে নিও। তাহলে এখানে দেখো, সো 1.11 আমরা পেয়েছি, তাহলে এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এফ এর মানটা কত আসে আসলে? এফ এর মানটা হচ্ছে, যেহেতু এফ ইকুয়াল টু এম এ এখানে লেখা আছে, তারপর আমি একটু এই পাশে মানে জায়গাটা ইউজ করি, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম হচ্ছে 100 ইন্টু 1.11। আচ্ছা, এখানে হিসাব করলে যা হয় তাহলে কত হয়? 100 ইন্টু 1.11, আচ্ছা 111, ভেরি সিম্পল, 1 এত নিউটন ফোর্স আমি পাচ্ছি এই জায়গায়, ঠিক আছে? তো এইটা আমার লব্ধি বের হয়ে গেল 111। এখন আমি এই সূত্রটা ব্যবহার করব, এই যে লব্ধি সূত্রটা। তো লব্ধি সূত্রটা কি ছিল? আর সমান সমান, তো এই আরটাই কিন্তু আমরা কি পেয়েছি, ওই যে এফ ইকুয়াল টু এম এ যেটা। তাহলে এখানে আমি একটু ওইভাবেই লিখি যে এম এ ইকুয়াল টু রুট ওভার, আমাদের ফোর্স তো দুইটা সমান, এই যে এখানেও এফ এখানেও এফ, তাহলে এখানে আসবে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2, একটা ভেক্টর অপর ভেক্টরটি এফ ইন্টু এফ কস, এখানে আলফা কত? 60 ডিগ্রি, অর্থাৎ তারা যে কোণে মিলিত হয়েছে। তাহলে এখানে একটু আমরা এম এর মান পাইছি 111 ইকুয়াল টু হচ্ছে, এইখানে দেখো এখানে আসে কত? এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার 2f স্কোয়ার, আর এখানেও আসে 2f স্কোয়ার, তাহলে 2f স্কোয়ার 2f স্কোয়ার প্লাস এটা আসে 2f স্কোয়ার, আর এই cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তখন 2 হাফে কাটা গিয়ে অ্যাকচুয়ালি এখানে আসে √3f স্কোয়ার, এফ রুট এ স্কোয়ার কাটা গিয়ে অ্যাকচুয়ালি √3f আসে। তাহলে বেসিক্যালি এখান থেকে আমি একটু এইখানে এডিট করি, এখান থেকে আমরা এফ সমান সমান পাই, এফ সমান সমান হচ্ছে 111 ডিভাইড বাই হচ্ছে √3। এটাই হচ্ছে বেসিক্যালি যে বলে এটাকে টানা হচ্ছে, অর্থাৎ দুটোই সমান বল, যেটা 111 বাই √3, অর্থাৎ আমরা যদি ফর্মুলা আকারে লিখি তাহলে এম এ বাই √3, রাইট? দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে আমরা লব্ধির মান ব্যবহার করে যেভাবে আমরা অঙ্কটা করি। এখন কথা হচ্ছে যে দিক, লব্ধির দিকটা একটু দেখি। লব্ধির দিকটা হচ্ছে, আমরা যদি দিকের আলোচনায় আসি, সেটা হচ্ছে আমরা এটা এখানেই দিতে পারি, এটাকে আমরা মুছে ফেলি। দেখো, তো লব্ধির দিক যেটা হচ্ছে, লব্ধির দিক হচ্ছে, ও সরি, এটাও তো মুছে ফেলতে পারি।
আমরা লব্ধির দিকেরও একটা এক্সাম্পলস হয়তো দেখতে চাইবো, যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আসলে এক্সাম্পলটা একটু সময় নিচ্ছে, বাট এটার বেসিক উদ্দেশ্য হচ্ছে, মানে পারপাসটা হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়া, যে আসলে এটার প্রয়োগটা কী। আচ্ছা, এরপরে আমরা লব্ধির দিক দেখো, এই লব্ধির দিকটা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে সাপোজ আমি ধরে নিচ্ছি এই যে একটা ভেক্টর, মানে ভেক্টর 1 পি এর সাথে একটা নির্দিষ্ট কোণে, ধরো থিতা কোণে যাচ্ছে, এটা যদি আমরা ধরি, আমরা এটার সাথেও কোণে নিতে পারবো, এটার সাথে কত কোণে গেছে সেটাও নিতে পারবো, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে পি এর সাথে কোণ থিতা। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি থিতা সমান সমান ট্যান ইনভার্স। কেন লিখতে পারি এটাতে আমি আসতেছি, আমি বলেছি যেটা আমি দেখাবো। ট্যান ইনভার্স, এখন ট্যান ইনভার্স যাওয়ার পরে একটা দাগ দিবা সবাই, দাগ দেওয়ার পরে হচ্ছে ব্র্যাকেট থাক। তো এই জায়গায় উপরে আর নিচে দুটো অংশ হবে। আচ্ছা, উপরে কোন অংশটা হবে? উপরে হবে, আমরা যদি পি নেই, অর্থাৎ পি এর সাথে মানে যেটার সাথে আমি কোণ নিব, যে আমি পি এর সাথে কোণ নিয়েছি, তাহলে উপরে অন্য ভেক্টরটা হবে, অন্য ভেক্টরটার সাইন মধ্যবর্তী কোণ, সাইনের ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমরা লিখব কিউ সাইন আলফা। কেন লিখবো সেটাই আমি আসতেছি। ডিভাইড বাই এই যে ভেক্টরের সাথে কোণ নিয়েছি সেটা এককভাবে থাকবে, পি প্লাস কিউ কজ আলফা। তাহলে অর্থাৎ যে ভেক্টরের সাথে কোণ হবে সেটা থাকবে একক, মানে একা ফ্রি, আর বাকি অন্য যে ভেক্টরটা থাকবে বিপরীত ভেক্টরটা, মানে অন্য ভেক্টরটা ওটার বিপরীতে যেটা থাকবে সেটার সাথে উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ। এক কথায় আমরা জানি যে ট্যান সমান সমান কি সাইন বাই কস, তাহলে এইটার সাইন আলফা আবার এইটার ডিভাইড বাই এইটার কজ আলফা। কিন্তু এর সাথে পি যেটার সাথে কোণ ছিল, যেটার সাথে লব্ধির দিক নির্ধারণ হয়েছে, সেটা ফ্রি থাকবে এবং যোগ হবে মানে নিচের সাথে, হরের সাথে। তাহলে এই উপরে যে সাইন আলফা আর কজ আলফা, সাইন কসটা আমরা ট্যান থেকে মনে রাখবো, যখন ট্যান সমান সমান সাইন বাই কস। কিন্তু এই সাইন বা কজের সাথে যেটা হবে সেটা হচ্ছে এইটা যে ভেক্টরের সাথে আমরা লব্ধির দিক নির্ধারণ করেছি সেই ভেক্টর ছাড়া অন্যটা, অর্থাৎ ওই ভেক্টরটা বাদে অন্যটা, এতটুকু মনে রাখলেই হবে। তাহলে সেই অনুসারে আমরা যদি ধরে নিই উপরেরটার সাথে, রাইট, উপরেরটার সাথে যদি আমরা কোনটা ধরে নিই, এই যে এটার সাথে যদি থিতা ধরি, সবুজ কালি এখানে, তাহলে এই থিতা কি দাঁড়ায়? আচ্ছা, এইখানে থিতার একটু মার্ক করে দিই, এটা হচ্ছে থিতা কিউ। তাহলে থিতা কিউ ইকুয়াল টু, মানে হচ্ছে কিউ এর সাথে লব্ধি যে কোণে আছে, এটা সমান কি দাঁড়ায়? সবাই আসলে পারবে আশা করি, ট্যান ইনভার্স। যেহেতু কিউ এর সাথে কোণ নিয়েছি, উপরে আমরা একটা দাগ দিব, উপরে হবে পি সাইন আলফা, আর এখানে হবে কিউ প্লাস পি কজ আলফা। কিউ প্লাস পি কজ আলফা। এটা কেন হচ্ছে ব্যাখ্যা তো অলরেডি আমার বলা আছে, যেহেতু কিউ এর সাথে, সো উপরে পি সাইন আলফা হবে, কিউ এর সাথে কোণ নিয়েছে সেই জন্য, আর কিউ ফ্রি থাকবে আর পি কজ আলফা। এটাই হচ্ছে আমার লব্ধির দিক। এবার এই লব্ধির দিক দিয়ে আসলে কিভাবে আমরা ম্যাথ করব সেটা একটা ছোট ম্যাথ দেখি। আমরা এটাকে মুছে ফেলি। আচ্ছা, তাহলে আমরা লব্ধির দিক সংক্রান্ত একটু প্রবলেমস দেখি। আমি এখানে শুরুতেই বলছিলাম প্লেনের কথা, একটা প্লেন যেভাবে উড়ে, আমরা একটা প্লেন দেখি। এখানে এই প্লেনটা হয়তো উঠছে, এই প্লেনের এরকম উঠছে। তো এখানে একটা সাবসনিক ওয়াইন টারবাইন থাকে, আমরা বলেছি এখানে একটা সাবসনিক ওয়াইন টারবাইন থাকে। এখন এই প্লেনটা এখান থেকে প্রচণ্ড জোরে বাতাস দিচ্ছে, এটাও এখান থেকে প্রচণ্ড জোরে বাতাস দিচ্ছে, এবং এই বাতাসটা এইখানে যোগ হচ্ছে, যোগ হয়ে বরাবর সোজা সামান্তরিকের কর্ণ বরাবর চলে যাচ্ছে। এই যেটা দিয়ে যেতে একটা সামান্তরিক হতো, এই যে তাহলে এটা কিন্তু সামান্তরিকের কর্ণ বরাবর ছিল, তাহলে এই বরাবর যাবে এবং এটার প্রতিক্রিয়া বলে প্লেনটা সামনের দিকে সোজা চলবে। এটাই ছিল এটার ঘটনা। তো এখন আমরা একটু কিছু তথ্য এখানে দিয়ে দিই, যে মূলত এটা 60 ডিগ্রি কোণে এই দুটো বাতাস এসে মিলিত হয়েছে। এখন এই পাশে
ওরা এখানে একটা তথ্য দিয়েছে যে এই পাশে যতটুকু ফোর্স কাজ করবে, ধরো পি, এখানে পি মিটার পার সেকেন্ড ভেলোসিটি আছে, এই পাশে তার এ পাশেও এই মুহূর্তে পি আছে। এটা বলা আছে যে দুই পাশ থেকে পি পরিমাণ ফোর্স দেওয়া হচ্ছে, একই পরিমাণ বাতাসের বেগ দেওয়া হয়েছে, এবং তাতে 60 ডিগ্রি কোণে দেওয়া হয়েছে, এবং তাতে প্লেনটা একদম সোজা চলছে। তাহলে এখন বর্তমানে এই পি এর সাথে, এই পি এর সাথে বা ওই পি এর সাথে হোক 30 ডিগ্রি কোণ করে সে চলছে। তাহলে লব্ধির দিক হচ্ছে 30 ডিগ্রি, ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে এই 30 আমরা এখানে দেখাতে পারি, এই যে এখান থেকে 30। তো এখন যেটা আছে যে লব্ধির দিক হচ্ছে এইটার সাথে, মানে আমরা একটু মার্ক করে দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এ টারবাইনের সাথে 30 ডিগ্রি কোণে, আর এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই দুটো টারবাইনের যে বাতাসের বেগ। এখন আমরা চাচ্ছি, আমাদের যে কন্ডিশনস দিয়েছে যে এক পাশের অর্থাৎ বি পাশের, মানে এই বি সাইডের বেগটা যদি দ্বিগুণ করা হয় তাহলে প্লেনটা কোন দিকে কত কোণে বেঁকে যাবে। তাহলে এখানে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে এই বি সাইডের, আমি আবার শোনো সবাই, যে এই বি পাশের বেগটা যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ এটাকে যদি আমরা পি এর জায়গায় 2p করি, ঠিক আছে, পি এর জায়গায় এটা আমরা 2p করব, এটা কনভার্ট হয়ে 2p-তে হয়ে যাবে। তাহলে এই প্লেনটা আর এই জায়গায় থাকবে না, যে কোনো একদিকে বেঁকে যাবে। এখন কোন দিকে কত কোণে বেঁকে যাবে, অর্থাৎ প্লেনটা সোজা না গিয়ে এই দিকে অথবা এই দিকে বেঁকে যাবে। এখন কোন দিকে কত কোণে বেঁকে যাবে এটা জানতে চেয়েছে, ঠিক আছে। আমরা একটু এটা দেখি। তো প্রথম তো থিটা অলরেডি আমাদের দেওয়া আছে, থিটা হচ্ছে 30 আর আলফা হচ্ছে 60, পি দুটোই দেওয়া আছে। তো প্রথম তথ্য সব দেওয়া আছে। তাহলে আমরা দ্বিতীয় কেসের ক্ষেত্রে একটা পি আর একটা 2p ধরে আমরা নতুনভাবে দিক নির্ণয় করব। তাহলে আমরা দেখি থিটা, রাইট। এখন আমরা কি নির্ণয় করব? নতুন থিটা নির্ণয় করব। থিটা সমান সমান tan ইনভার্স। আচ্ছা, নতুন থিটাটা কোন শর্তে নির্ণয় করব? যে এ বরাবর হচ্ছে পি, এ বরাবর হচ্ছে পি মিটার পার সেকেন্ড, আর বি বরাবর হবে, মানে বির দিকতে হবে 2p মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখন আমরা একটু হিসাব করি যে এইখানে এটা হচ্ছে tan ইনভার্স। তাহলে কোন আমি কার সাথে নিব? আমার ইচ্ছা আমি যার সাথে নিই। তাহলে ধরো আমরা আগে ছিল কার সাথে? এর সাথে ছিল, এ টারবাইনের সাথে। এখন ওটাই ধরে নিই, এ টারবাইনের সাথেই। সো আমরা একটু এই নতুন কোণটাকে নতুন একটা ভাবে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে এটা। তাহলে এখানে কি দেখাচ্ছে? এটা। তাহলে আমরা ধরেছি যে নতুন কোণটা হবে থিটা, এই যে এখানে আমরা ধরেছি। আমরা জানি না যে এই থিটার মান কত হবে, বাট এটা থিটা হবে। ধরে নিচ্ছি ওই দিকে একটু বাড়তি, অথবা এটা এইদিকেও বাড়তি হতে পারে, এটা মানে যা আসে। তাহলে এটা এই বরাবর গেছে এবং সেটা কোণটা হবে থিটা। তো থিটা সমান সমান, যেহেতু আমি এই পি এর সাথে কোণ নিয়েছি, তাহলে উপরে হবে কি 2p। তাহলে এখানে আমরা লিখব 2p সাইন আলফা কত 60 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে সিঙ্গেল পি প্লাস 2p cos 60। এটা কিন্তু আমাদের মান আসে, মানে টোটালি। এখন এটাকে সিম্পলিফাই যদি আমরা করি, tan ইনভার্স, এখন দেখো উপরে নিচে কিন্তু পি কমন যায়, পি কমন দিলে পি কাটা যাবে। তাহলে পি কাটা গেলে সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, আর নিচে হচ্ছে এখানে হয় 1, আর এখানে এই cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফে আর 2 কাটা যাবে, তাহলে কি 1 + 1 হয় এখানে। দেখো এটা 1, আর এই জায়গাতে cos 60 মানে হচ্ছে হাফ, আর পি তো আমি আগেই কমন নিয়ে উপরে নিচে কাটে দিয়ে দিয়েছি। তাহলে এখানে cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, তাহলে হাফে আর এই 2তে কাটাকাটি গিয়েছে। আমি যদি একটু এখানে ডিফারেন্ট দিয়ে দেখাচ্ছি যে এইটা আমাদের হাফ হয়ে যায়, আর এখানে তো পি আমরা কমন নিয়েছি, যে পি কাটা যাচ্ছে, তাহলে এই হাফে আর এই 2তে কাটা যাবে। হাফে আর 2তে কাটা গেলে এখানে থাকবে শুধু একটা পি, আর এখানে পি, যেহেতু পি আগে কমন নিচ্ছে তাহলে এখানে 1 থাকে, এখানে 1 থাকে, তো 1 + 1 2। তাহলে এটাকে সলভ করলে যা হয়, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে যে অ্যাঙ্গেলটা পাই, তো আমরা একটু এটা আর একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। এটা হচ্ছে 2, তাহলে উল্টিয়ে দিলে √3/2 × 2, তাহলে √3/4। এটাতে যত অ্যাঙ্গেল হয়, তো আমরা একটু ক্যালকুলেটারে দেখি।
tan inverse আচ্ছা, তো আমাদের আসতেছে 40 ডিগ্রি, অ্যাবাউট 40 ডিগ্রি। সো তাহলে এখানে অ্যাঙ্গেল হচ্ছে 40 ডিগ্রি এর কাছাকাছি। তো 40 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, তার মানে এখন নতুন অ্যাঙ্গেলটা হচ্ছে কত? এটার এখন কত? থিটা 40। তার মানে কি দাঁড়ালো? যে আগে ছিল 30, এখন হচ্ছে 40। তার মানে এই প্লেনটা এইটুক বেঁকে গেছে, এইটুক হচ্ছে 40 মাইনাস 30, মানে 10 ডিগ্রি কোণে ওই এ যে ইঞ্জিনটা ছিল সেটার থেকে ওই দিকে বেঁকে যাবে, অর্থাৎ বি এর দিকে 10 ডিগ্রি কোণে বেঁকে যাবে। এটাই অর্থাৎ প্লেনটি 10 ডিগ্রি, 40 মাইনাস 30 আগে ছিল, এখন 40 হয়েছে। নতুন থিটা এখান থেকে এখানে 40 হয়েছে, আগে ছিল 30। সো 10 ডিগ্রি কোণে সে ওই দিকে বেঁকে গেছে। এই হচ্ছে এটার অ্যাপ্লিকেশন। এবার আমরা আসি যে এই ট্রায়াঙ্গেলটা দিয়ে, মানে এই সামান্তরিক এই সূত্রটা দিয়ে তো আমরা দেখলাম যে দিকের যে সূত্র সেটা দিয়ে কীভাবে প্রবলেম সলভ করে, মানের সূত্র দিয়ে কীভাবে প্রবলেম সলভ করে, আমরা একটা করে অ্যাটলিস্ট দেখেছি। এখন আমাদের কথা হচ্ছে যে এটা কীভাবে আসলো, অনেকের কোশ্চেন্স থাকে। সো এইটা একটু আমরা দেখি। সো আমরা নতুন একটা পেজ নিই। এখানে দেখি, এখানে আমাদের কি ছিল? যে আমাদের ছিল একটা ভেক্টর ছিল এখানে পি, আরেকটা ভেক্টর আমরা ধরে নিয়েছিলাম কিউ, এটা পি, এটা ছিল আলফা, আর এখান থেকে লব্ধি গিয়েছিল যেটা আমরা আর ধরেছিলাম। এই ছিল আমাদের আগের চিত্র। এখন আমরা এইটাকেই সলভ করার চেষ্টা করছি। তাহলে দেখো, আমরা যেহেতু আমাদের কাজ হচ্ছে লব্ধির মান বের করা, তো এই লব্ধিকে যদি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ করা যায়, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়। যদি এই অতিভুজ স্কোয়ার সমান সমান, এটা তো অতিভুজ, রাইট? অতিভুজ স্কোয়ার সমান সমান কি? এটা যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা লেখা যায়। সো এইটাই আমরা এখানে করবো। তাহলে এইটাকে যদি যেহেতু আমার লব্ধির মান নির্ণয় করতে হবে, এই লব্ধিকে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি আমরা বানাতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঠিক এইখান থেকে একটা লম্ব টানতে হবে। এখন এই লম্বটা যে টানলাম, এটা তো আসলে ফাঁকা জায়গায় হয়ে গেল। তো ফাঁকা জায়গায় হলে, এই ফাঁকা জায়গাটা যাতে না থাকে সেজন্য আমার এক্সট্রা যে কাজটা করতে হবে, এই পিকে একটু বর্ধিত করতে হবে, যেটার মান আমাদের অজানা। এই পর্যন্ত পি আমাদের জানা আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের পি। আচ্ছা, এটা একটু নাম দিই, এটা হচ্ছে এ, এটা হয়তো আমরা ও দেই, এটা আমরা সি দেই, এটা আমরা ডি দিই। অর্থাৎ এই ডি আমরা লম্ব টেনেছি, ও সি হচ্ছে নর্মালি পি ভেক্টরটা। তাহলে ও সি হচ্ছে পি ভেক্টর, সি থেকে ডি পর্যন্ত আমরা বর্ধিত করেছি এই পর্যন্ত। তাহলে এইটুকুর মান আমাদের জানা নেই, সিডির মান আমাদের জানা নেই, আর এডির মানও আমাদের জানা নেই। এখন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু হয়ে গেছে। এখন এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমাদের নাই কি? এই কিউটা নাই, আর সবই আছে। তাহলে আমরা একটু কাজ করি, আমরা এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই কিউটাকে প্লেস করি। কিভাবে? যে এইটার সমান্তরাল করে ঠিক এইখানে আমরা সি বিন্দুতে ওটাকে প্লেস করি। তাহলে এইটা কিউ, এই আলফা কোণে যদি আমি এখান থেকে আলফা কোণ নিয়ে এই কোণটুকু এখান থেকে নিয়ে এখান থেকে সোজা ড্র করি, তাহলে এইটা আলফা হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে কিউ, রাইট? এখন দেখো, এখানে একটু সামান্তরিকের কিন্তু কিছুটা ফ্লেভার চলে আসছে। যেমন আমি একটু দেখাই যে সামান্তরিকের ফ্লেভারটা কোথায় আসছে। আমি একটু এখান থেকে যদি দেখাই, দেখো এটাকে যদি আমরা একটু ডট 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 করে টানি, তাহলে কিন্তু এটা একটা সামান্তরিক দেখা যায়। এটা সামান্তরিকের কর্ণ, রাইট? তো যাই হোক, আমরা একটু আমাদের হিসাবে আসি। দেখো, এই জায়গাতে আমরা এই কিউ পেলাম, তাহলে এই এসিডি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে আমাদের এইটুকু আর এইটুকু আমাদের অজানা, আর সবই তো জানা আছে আমাদের। মূলত আর এটা এই যে ও এই অংশটা হচ্ছে আর, সেটা জানা আছে। ও সি এই অংশ হচ্ছে পি, সেটা জানা আছে। তাহলে আমাদের জানা নাই কি এই সমকোণী ত্রিভুজটার? এই সমকোণী ত্রিভুজটার মধ্যে এই যে এখান থেকে এইটুকুর মধ্যে আমাদের জানা নাই হচ্ছে সিডি আর এডি। এইটা আমরা একটু বের করব। দেখো, এখানে আমরা এই ওসিডি, ওসিডি তো না, এটা হচ্ছে
এসিডি, এই ত্রিভুজটার মধ্যে আমরা এইটুর মধ্যে দেখো আমাদের একটা কোণ জানা আছে, এই কোণটা জানা আছে আর এই সাইডটা জানা আছে। তাহলে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ আর একটা সাইড যদি জানা থাকে তাহলে ত্রিকোণমিতিক রেশিও আমরা ব্যবহার করতে পারি। যেমন cos আলফা, cos আলফা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ভূমি, এইটুকু হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি কি সিডি ডিভাইড বাই হচ্ছে কিউ। এই যে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কিউ। তাহলে এখান থেকে সিডি সমান সমান কি আসে, কিউ cos আলফা, রাইট? তো সিডির মান তো পেয়ে গেলাম, এতটুকু হচ্ছে আমাদের কিউ cos আলফা। এরপরে আসো আবার এই সেম ত্রিভুজে আমরা সাইন আলফা যদি হিসাব করি, সাইন আলফা সমান সমান কি লেখা যায়, সাইন আলফা সমান সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি, লম্ব হচ্ছে এডি, এডি ডিভাইড বাই যে এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে এডি বাই কিউ। তাহলে এখান থেকে আমরা এডির মান পেয়ে যাচ্ছি, এডি সমান সমান হচ্ছে কিউ সাইন আলফা ব্যাস। তাহলে এইটু হচ্ছে কিউ সাইন আলফা। হিজিবিজি হয়ে যাচ্ছে, রাইট? তো দেখো এতটুকু বোঝা যায় কি না, অর্থাৎ আমরা এই অংশ অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই টোটালটা অতিভুজ, এটা ভূমি, এটাকে যদি আমি কোণ থিতা ধরি তাহলে এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে তিনটা সাইড আমাদের জানা আছে। এবার আমরা ফর্মুলায় বসাই দিই পিথাগোরাসের সূত্রে। তো পিথাগোরাসের সূত্র কি আছে? পিথাগোরাসের সূত্র হচ্ছে, এখানে তো আমাদের হবে আর স্কোয়ার লিখতে পারবো আমরা, আর স্কোয়ার ইকুয়াল টু আমরা এক কথায় লিখি ও ডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটা লেখা যায়, মানে এইটা স্কোয়ার প্লাস টোটালটা। তো ওডির পরিবর্তে আবার কি লিখতে পারি আমরা, ওডির পরিবর্তে ওসি প্লাস সিডি লিখতে পারি। এই যে ওসি প্লাস সিডি, এটা মিলেই তো এই টোটাল ওডিটা হয়েছে। তো তাহলে আমরা এটা হোল স্কোয়ার লিখি প্লাস এডি স্কোয়ার। এখন আমরা এই আর সমান সমান একটা রুট দিয়ে দিই, রাইট? রুট দিলে এই জায়গাতে আমাদের যে হিসাবটা হবে সেটা হচ্ছে এইটার সূত্রে ভাঙাই দিই। তাহলে ওসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2OC ইন্টু সিডি, তারপর লেখা যায় কি প্লাস এডি স্কোয়ার। তাহলে এখানে আমি সূত্র বসাই দিছি, এটার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার আমরা মানগুলো বসাই, যেমন ওসির পরিবর্তে লেখা যায় কি এটা পি স্কোয়ার, সিডির পরিবর্তে এইটুক কিউ cos আলফা, রাইট? তাহলে এক কথায় কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা। আর এডির পরিবর্তে লেখা যায় আচ্ছা প্লাস 2p ওসিপি, আর সিডি হচ্ছে কিউ cos আলফা। আর হচ্ছে এই এডি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ব্যাস। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, আর একটু সিম্পলিফাইটা কি হচ্ছে দেখো, এই পি স্কোয়ার আর এইখানে দেখো কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা আর কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এই দুইটা থেকে আমরা যদি কিউ স্কোয়ার কমন নিই তাহলে থাকে পি স্কোয়ার, আর এখানে কিউ স্কোয়ার থাকে, আর cos স্কোয়ার আর সাইন স্কোয়ার আলফা ওটা মিলে 1 হয়ে যাবে। আমরা লিখিয়ে দিই cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, ব্যাস এটা 1 হয়ে যাচ্ছে, প্লাস 2PQ cos আলফা, এই যে এইটুকু। তাহলে এবার আমরা জাস্ট সিম্পলিফাইড পার্টটা পাচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ cos আলফা, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। এটা দিয়ে আমরা ম্যাথ করেছি এবং এটা এভাবে আসে, একদম খুব সিম্পল, তোমরা অবশ্যই এটা দেখেছো। এবার আসো আমরা লব্ধির দিকটা কীভাবে এখান থেকে আমরা নেই সেটা একটু দেখি। এটাকে আমি মুছে দিচ্ছি, যেহেতু এই চিত্রটা আমার লাগবে সেহেতু আমরা এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, লব্ধির দিক দেখো, লব্ধির দিকটা আমরা এখানে একটু বিবেচনা করি। এই যে থিতা, আমরা ধরে নিচ্ছি যে পি এর সাথে সে থিতা কোণে গেছে, রাইট? তাহলে পি এর সাথে থিতা কোণে গেলে এইটা হয়ে যায় লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা ট্যান থিতা নিব, কারণ বাকিটা তো আমাদের লব্ধি, সে ওটা তো আমাদের জানা থাকবে না শুরুতে। তাহলে ট্যান থিতা ওটা কোনো ডিসাইডার না দিকের ক্ষেত্রে, ডিসাইডার হচ্ছে জাস্ট ভেক্টর দুটো। তাহলে আমরা ট্যান থিতা সমান সমান কি লিখতে পারি,
এখানে আমরা লিখতে পারি লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে ওডি। তাহলে এডির পরিবর্তে লেখা যায় কিউ সাইন আলফা, এই যে কিউ সাইন আলফা এডির পরিবর্তে। আর ওডির পরিবর্তে হচ্ছে ওসি প্লাস সিডি, ওসি হচ্ছে পি আর সিডি হচ্ছে কিউ কজ আলফা আমরা বের করেছি। দ্যাটস ইট। এই ট্যান থিটা, এই এখান থেকে থিটা সমান সমান কী আসে ফাইনালি, এখান থেকেই আমরা লিখেছি থিটা সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা। এটা অটোমেটিক সূত্রতে চলে আসছে যে অ্যাকচুয়ালি যেটার সাথে আমি কোণ নেব উপরে অন্যটা, ওই যে ট্যান রেশিওর কারণে। ট্যান রেশিও মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব তো সাধারণত যেটাকে থিটা ধরি তার অপোজিট বাহু সাইন। আচ্ছা এখানে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা যদি থিটাটা উপরে এটার সাথে নিতাম কিউয়ের সাথে, তাহলে এটার যদি এইভাবে নিতাম তাহলে আমরা ওই যে আগে যেভাবে দেখালাম সেভাবে হতো, উল্টাভাবে। তো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার লব্ধির দিক। এখন আমরা একটু একটা ক্ষেত্র জানি, যে ক্ষেত্রটা হচ্ছে তোমার যে এই লব্ধির মানগুলো মাঝে মাঝে সর্বোচ্চ হয়, মাঝে মাঝে সর্বনিম্ন হয়, আবার বিভিন্ন অ্যাঙ্গেল অনুসারে চেঞ্জ হয়। আমরা একটু দেখি যে দুটো অবজেক্ট যদি একদম একই লাইনে চলে, দুটো ভেক্টর, ধরো দুটো গাড়ি একই লাইনে চলছে, এটা হচ্ছে একটা পি আর এটা হচ্ছে কিউ, দুটো একই লাইনে বা একই বরাবর চলছে, সমান্তরালে আছে তারা, এরকম তারা এইভাবে চলছে। তো এইভাবে যদি চলে, এইভাবেও চলতে পারে, সোজা লাইনেও চলতে পারে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? একই দিকে চললে এটা হচ্ছে আলফা, ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তোমরা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় আবার হচ্ছে কনফিউজড হয়ে যাবে। দেখো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে একটু একটা ব্যাপার কাজ করে, যেমন এইটা যদি একটা ভেক্টর হয় ধরো পি, আর এইটা যদি আর একটা ভেক্টর হয় ধরো কিউ, এটা যদি ধরো 60 ডিগ্রি থাকে ফর এক্সাম্পল, এখন তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ কত? তোমরা চিন্তা করবা যে এই পি আছে, অনেকেই কনফিউজড হয়ে যাবা, এই কিউ আছে, তাহলে মধ্যবর্তী কোণ হয়তো এটা। আসলে ব্যাপারটা তা না। এখানে যেটা আছে যে এই যে দুটো ভেক্টর আছে, আসলে এটা তো এই ভেক্টরের পাদবিন্দু, তাহলে একটা শীর্ষবিন্দু একটা পাদবিন্দু তো হবে না, দুটোরই পাদবিন্দু থেকে কোণটা আমরা হিসাব করব, অথবা দুটোরই শীর্ষবিন্দু থেকে কোণটা আমরা হিসাব করব। মূলত দুটোর পাদবিন্দু থেকে হিসাব করে, তাহলে এটা এই বরাবর টানলে এই যে কোণটা পাওয়া যায়, অর্থাৎ 180 মাইনাস 60, রাইট? ও সরি, এইটাকে আমরা 60 ডিগ্রি দিয়েছি, রাইট? তাহলে হচ্ছে আলফা সমান সমান হচ্ছে 180 মাইনাস 60, মানে এটা তো এত, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা তো 60 হতে পারে না, এটা হচ্ছে 120, রাইট? তাহলে 180, তাহলে এটার মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা 180 হচ্ছে টোটাল কোণটা, মাইনাস হচ্ছে 120। এটা যদি আলফা দেওয়া থাকে তাহলে ওটা, তাহলে 60। মূলত এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 60, এই যে এইটুকু, এটাই। তো দেখো আমরা একটু এখানে আসি, যে এই দুটো ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে আমাদের লব্ধি সমান সমান কী হয়? যেহেতু আমরা আলফা 0 ডিগ্রি পেয়েছি, লব্ধির ইকুয়েশনটা যদি আমরা বসাই তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি, রাইট? cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে লেখা যায় কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, যেটা তো পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি √, পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে যদি কাটা যায় তাহলে থাকে কি পি প্লাস কিউ। তার মানে হচ্ছে যে এটাই হচ্ছে লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু, কারণ দুটো ভেক্টর যদি একটা যদি সাপোজ, তাহলে আমরা তো এই যে চৌরাস্তাটা ড্র করছিলাম, এই চৌরাস্তায় যদি এখানে যদি একটা গাড়ি থাকতো, তাহলে এই একটা গাড়ি আছে, হ্যাঁ, আবার এই একটা গাড়ি আছে, তো এই দুটো গাড়ি যদি একই দিকে যেত, অর্থাৎ এইটা এইদিকে আর এই গাড়িটা এইদিকে যাচ্ছে আর এই গাড়িটা হচ্ছে এদিকে যাচ্ছে, এখানে এসে যদি সংঘর্ষ হতো তাহলে এই দুটার বেগ, এটা যদি পি বেগে চলতো, এটা যদি কিউ বেগে চলতো, তো এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল এখন আলফা সমান হচ্ছে 0। তার মানে এইটা যদি এটা, তাহলে দুটার বেগ হবে পি প্লাস কিউ, মানে লব্ধি বেগ, ঠিক আছে, যেটা ম্যাক্সিমাম ভ্যালু। এই দুইটা যা আছে এদের যোগফলই তো তারা জেনারেট করতে পারে, এর থেকে বেশি তো আর হওয়ার সম্ভাবনা। এরপর দেখো যদি তারা এরপরে এই দুটো ভেক্টর যদি উল্টা দিকে কাজ করতো, আমরা যদি এইটাকে একটু উল্টাই দিই, সে ফর এক্সাম্পল একটা ভেক্টর এটা আছে আর একটা ভেক্টর হচ্ছে এখান থেকে এই দিকে, তাহলে এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল এখন হয়, যেহেতু দুটার দিক বিপরীত, এটা ধরো পি, এটা ধরো কিউ,
তাহলে এটা এই আলফা সমান সমান কিন্তু এখন 180 ডিগ্রি, অর্থাৎ একই লাইনের দুইটা বিপরীত পাশে। তাহলে 180 হলে আমরা একটু এইটাকেই কারেক্ট করি, মানে মডিফাই করি। তাহলে এখানে cos 180 হবে, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos 180। cos 180 মান হচ্ছে -1, তার মানে হচ্ছে কি এই জায়গাটায় জাস্ট একটা মাইনাস হবে, সরি। তাহলে এখানে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার -2pq, এটা হবে, যেহেতু cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। সো এখানে এটার সাথে যদি -1 গুণ দিতাম তাহলে মানে pq -1 তার ইন্টু -1, তার মানে -pq হয়ে যেত। তাহলে এটা হয়ে যেত p - q, এটা হয়ে যেত p - q। আচ্ছা, p - q হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি এখানে দাঁড়াতো p - q। তার মানে একটাতে একটা মাইনাস, তার মানে এটাই হতো লব্ধির মিনিমাম ভ্যালু, অর্থাৎ আর এর মিনিমাম ভ্যালু, আর মিন। এটা হচ্ছে যে দুটি ভেক্টরের যদি বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ এই গাড়িটা যদি এইদিকে যেত এবং এই গাড়িটা এদিকে যেত, তাহলে এদের অর্থাৎ এটা এসে এটা যদি এখানে বা এই দিক থেকে আমরা ধরি, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে বিপরীত দিকে, রাইট? এখানেও তাদের একটার বেগ একটা থেকে মাইনাস হতো। আচ্ছা, এরপরে আমরা একটু এই যে লব্ধির ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দিয়ে আসলে কীভাবে ম্যাথ আসে সেটা একটু দেখি। লব্ধির ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দিয়ে ম্যাথ আসে এরকম। সাপোজ ওরা বলল সে দুটো গাড়ি চলছে, এই গাড়ি দুটোর লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু, দুটো বেগের ধরো পি প্লাস কিউ, দুটো গাড়ির লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে ধরো 10 এবং মিনিমাম ভ্যালু দেওয়া আছে 5। তাহলে গাড়ির বেগ দুটো কত ছিল, অর্থাৎ দুটো গাড়ির ভেলোসিটি আমরা একটু এখানে দেখি হিসাবে। ধরো এই দুটো গাড়ি চলছে, একটা গাড়ি চলছে আর এখানে আরেকটা গাড়ি চলছে। আই এম নট গুড অ্যাট ড্রয়িং, সো প্লিজ কনসিডার ইট। আচ্ছা, এই দুটো গাড়ি চলছে, একটা হচ্ছে পি বেগে চলছে আর একটা কিউ বেগে চলছে। গাড়ির বেগের পরিমাণ দেওয়া হয়নি। এখন এটা পি মিটার পার সেকেন্ডে আর এটা হচ্ছে কিউ মিটার পার সেকেন্ডে। এখন এই জায়গায় এই গাড়ি দুটোর লব্ধি, মানে তারা হয়তো একই দিক থেকে এসে ধাক্কা দিছে আর বিপরীত দিক থেকে এসে ধাক্কা দিচ্ছে, দুটো হতে পারে। তো এই দুটো কেসে তাদের একটাতে ধাক্কা দিলে এই দুটোর লব্ধির মান হয়তো 10 হয়েছে বা সে 20 হয়েছে, আর বিপরীত দিক থেকে ধাক্কা দিলে এদের মান হয়েছে ধরো 5। তাহলে পি প্লাস কিউ যদি একই দিক থেকে আসে, এটা এই দিক থেকে এটা এই দিক থেকে ধাক্কা দিছে, তাহলে এটা হচ্ছে 20, আমরা ধরে নিচ্ছি 20 এটা। সো 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে ইকুয়েশন, তো এখানে আমরা মিনিটটা নিই। আর হচ্ছে যে লব্ধির সর্বনিম্ন মান বলেছে, অর্থাৎ যখন তারা বিপরীত দিক থেকে এসে ধাক্কা দিয়েছে। ও সরি, এটা তো বিপরীত দিক, হ্যাঁ, এখানে ধাক্কা দিয়েছে, এর আগে আমি বলেছিলাম একই দিক থেকে ধাক্কা দিলে এটা ঠিক আছে, বাট এটা তো বিপরীত। হ্যাঁ, তো এই বিপরীত দিক থেকে ধাক্কা দিলে এটা হবে 10, তার মানে হচ্ছে পি মাইনাস কিউ হচ্ছে 10, ঠিক আছে? সো এখন এই দুটো তাদের বেগ দুটো বের করতে বলেছে, তাহলে আমরা জাস্ট নর্মালি ইকুয়েশনটা যোগ করে দিলে তো হয়ে যায়। ইকুয়েশনটা যদি আমরা যোগ করে দিই তাহলে কী হয়, একটা হচ্ছে এই কিউ কিউ কাটা যায়, তাহলে 2p ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে এখানে কী দাঁড়ালো, পি ইকুয়াল টু কত 15। তাহলে আমরা আবার এই যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই, পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 20, অর্থাৎ কিউ ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস পি, তার মানে হচ্ছে 20 মাইনাস 15, তার মানে দেখা যাচ্ছে 5। দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে আমাদের হিসাব, যে আমরা তার পি মাইনাস কিউ 10 ধরেছি আর পি প্লাস কিউ মানে লব্ধির, এটা হচ্ছে আর ম্যাক্স লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা হচ্ছে আর মিনিমাম ভ্যালু। তাহলে এরকম ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দিয়ে যদি ভেক্টর চায় তাহলে আমরা এভাবে মান বের করব। তো এই ছিল ভেক্টরের যোগ সংক্রান্ত। কিন্তু ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিভাজন এইগুলো নিয়ে প্রচুর ম্যাথ আছে, নদী নৌকার ম্যাথ আছে, যেগুলো আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব। তারপর আমরা আপেক্ষিক ভেক্টর বিয়োগটা দেখব, এবং ভেক্টর বিয়োগের পরে সেটার কিছু প্রয়োগ আছে, যেমন আপেক্ষিকতা, এটা নিয়ে বেশ কিছু অঙ্ক আসে। তারপর হচ্ছে গাড়ির কাজ ভেজা, বৃষ্টি ও বাতাস ছাতার একটা ব্যাপার আছে। তো এরকম কিছু জিনিস আমাদের ভেক্টরের যোগ বিয়োগ এবং বিভাজন সংক্রান্ত আছে, যেগুলো আমরা
নেক্সট ক্লাসগুলোতে দেখব। সবাইকে শুভকামনা, এবং হচ্ছে আশা করি আমাদের জার্নিটা খুবই স্ট্রং হবে এবং সুন্দর হবে। সবার জন্য শুভকামনা।